গোটা বিশ্বজুড়ে এক ভয়াবহ সংক্রমণের নাম করোনা ভাইরাস এবং কোভিড-19 প্রতিনিয়তই যে হারে সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও তাল মিলিয়ে বাড়ছে। দর্শক, বাংলাদেশেও ঠিক একই অবস্থায়। করোনা সংক্রান্ত সব ধরনের খবর, একজন বিশেষজ্ঞের পরামর্শ সহ নিয়মিত আপডেট আমাদের নিয়মিত আয়োজনে থাকবে। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। পিইসির পরে এবারে জেএসসি জেডিসি পরীক্ষাও বাতিল করল সরকার। করোনার কারণে ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলে স্কুলে পরীক্ষা নেওয়া হতে পারে ১৯ ডিসেম্বরের পরে। করোনা ভাইরাসের থাবায় ৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। ওই সীমা শেষ হওয়ার কদিন আগেই বাড়ানো হলো আরও ৩৩ দিন। সচিব জানিয়েছেন, ১৭ মার্চ পর্যন্ত প্রাথমিকের সিলেবাস শেষ হয়েছিল ৩৫ ভাগ। আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আলোচনা হয়েছে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দুদিন আগেই ঘোষণা দেয়া হয়েছিল এবার কেন্দ্রীয়ভাবে হবে না প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা। বৃহস্পতিবার ঘোষণা এলো, ৮ম শ্রেণীর জেএসসি জেডিসিও হবে না মহামারীর কারণে এবছর। সচিব জানিয়েছেন, একাধিক কর্মপন্থা ঠিক করে অক্টোবর বা নভেম্বরের শুরুতে সচল হতে পারে পুরো দেশের শিক্ষা কার্যক্রম। পরের ক্লাসে উত্তীর্ণের জন্য বিবেচনায় আসতে পারে মেধার রেকর্ড। লেসন প্ল্যান আছে, সেটা অনুযায়ী যদি আমরা কার্যক্রম চালাতে পারি তাতে আমাদের আরও ৪৭ দিন আমরা পাবো। সেই ৪৭ দিন আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে পারি তাহলে ডিসেম্বরের ১৯ তারিখের পরে স্ব বিদ্যালয় তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন এবং রেডিও টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালু থাকছে আগের মতোই। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে স্কুলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। এ কথা জানিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বার্ষিক পরীক্ষা নেওয়া না গেলে ভাবা হচ্ছে অটো প্রমোশনের কথাও। এটা শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। তবুও আমরা টেলিভিশনের মাধ্যমে বা অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। তা আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক। তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না। এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা আরও চেষ্টা করছি। দেশে আরও ৪৫ জন মারা গেলেন করোনা ভাইরাসে, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন হাসপাতালের আইসোলেশনে। আর এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ৪,১২৭। আক্রান্ত ২,৪৩৬ জন, বেড়ে মোট সংখ্যা ৩,০৪,৫৮৩। গেল ২৪ ঘন্টা করোনা সন্দেহে সারা দেশে ৯২টি ল্যাবে নমুনা দেন ১৫,৫০১ জন। আগের কিছু সহ পরীক্ষা হয় ১৫,১২৪টি নমুনার। সকাল ৮টা পর্যন্ত ফলাফলে যার প্রায় ১৬.৫% কোভিড পজিটিভ। শেষ ২৪ ঘন্টায় করোনা পজিটিভের থেকে নেগেটিভের খবর পেয়েছেন ৩,২৭৫ জন। সব মিলিয়ে সুস্থ হলেন এ যাবৎ ১,৯৩,৪৫৮ জন। মৃত ৪৫ জনের মধ্যে ৩৪ জনই ছিলেন পুরুষ। করোনা প্রতিরোধে সিনোভ্যাক নামের চীনা কোম্পানির ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। তবে জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এদিকে দেশে করোনায় ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৪৫ জন। চীনা কোম্পানির ভ্যাকসিন সিনোভ্যাক ট্রায়ালের আলোচনা চলছে মাসের বেশি সময় ধরে। বিএমআরসি প্রাথমিক সংকেত দিলেও প্রক্রিয়া এগোয়নি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। অবশেষে ওই বাধা কাটার খবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। আমাদের ১ লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানে ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে। এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন আসবে না। মন্ত্রী জানান, সিনোভ্যাকের টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সমন্বয় করবে আইসিডিডিআরবি ও স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটির সংক্রমণের হার এখনও নমুনা পরীক্ষা অনুপাতে 16% বেশি, তাই সচেতন থাকতে হবে সবাইকেই। 60 এবং 60 ঊর্ধ্বে, আর 50 থেকে 60-এর হলো প্রায়
30-এর কাছে 28%, মানে এই দুইটা মিলেই প্রায় 80% মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। তথ্য অনুযায়ী শেষ 24 ঘন্টাতে দেশে শনাক্ত হয়েছেন 2436 জন। এই সময়ে প্রাণহানি হয়েছে 45 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 3,04,583 জনের। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা ফেনীর করোনা পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানবো। অতিথি হিসেবে যোগ দিচ্ছেন পুলিশ সুপার খন্দকার নুরুন নবী। আপনাকে আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু ফেনীর অবস্থা জানাবেন, বিশেষ করে করোনা সংক্রমণ এখন কোন পর্যায়ে? কারণ আগের থেকে তো মানুষ তাদের সবার জীবনযাত্রা স্বাভাবিক করে ফেলেছে, সেদিকে বিবেচনায় সংক্রমণ রুখতে কিভাবে আপনারা কাজ করছেন? আপনারা যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দেব আমি এইভাবে যে বর্তমানে আমাদের কাছে যে পরিসংখ্যানটা আছে, যেটা আমরা ফিল্ড থেকে পেয়েছি, সেটাতে আমরা দেখতেছি একটা স্টেবল পর্যায়ে আছে। আগে একটা ইনক্রিজিং ট্রেন্ড ছিল, এটা একটা স্টেবল পর্যায়ে আছে। তো হোপফুলি যেভাবে এখন দিন যাচ্ছে, হয়তো উইদিন এ ফিউ মান্থস এটা হয়তো একটা ডিক্রিজিং ট্রেন্ডে যাবে, তাই সেটা আমাদের ধারণা। আর আপনারা অলরেডি জেনেছেন যে সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস যেগুলো আছে এরা চালু হয়ে গিয়েছে। তা আমরা এখন যেটা সবাইকে কনভিন্স করছি এবং যেটা নির্দেশনা দিচ্ছি এবং চেষ্টা করছি তারা যাতে এইভাবে চলে, সেটি হলো যে যার কার্যক্রম তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করবে। সেটা হতে পারে তার চাকরির ক্ষেত্রে, সেটা হতে পারে তার ব্যবসার ক্ষেত্রে, তার দৈনন্দিন কিছু কাজ থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া থাকতে পারে, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার বিষয় থাকতে পারে। যে যেখানেই যাক না কেন এই কার্যক্রমের মধ্যেই যেন তার চলাফেরাটা সীমাবদ্ধ থাকে। কার্যক্রম শেষ হবে, হি হ্যাজ টু গো ব্যাক হোম, এইটা আমরা এনশিওর করছি। এবং এই কার্যক্রম সংক্রান্তে আমরা সবসময় বলছি যে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রমটা পরিচালনা করেন, এটাই আমরা এখন সবাইকে কনভিন্স করার চেষ্টা করছি। সেই সাথে এই যে প্রোটেক্টিভ গিয়ার আমরা জনসাধারণ কিনছে বিভিন্ন জায়গা থেকে, এইটার প্রাইসটা যাতে হাইক না হয়, প্রাইসটা যাতে রেইস কেউ না করতে পারে আর্টিফিশিয়ালি, সেটা লক্ষ্য রাখছি। এবং আপনারা জানেন যানবাহন যারা ব্যবহার করছেন, বাসে চড়ছেন বা সিএনজিতে চড়ছেন বা রিক্সায় চড়ছেন, কোনোভাবে তারাও যাতে আর্টিফিশিয়ালি এই প্রাইসটাকে বৃদ্ধি করতে না পারে। এবং সেই সাথে আপনার আরেকটা বিষয় আমরা লক্ষ্য রাখছি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যে এগ্রিকালচার প্রোডাকশনের কোনো প্রোডাকশন প্রসেসে কোনোভাবে যেন ইন্টারফেয়ার না হয়। সেই ক্ষেত্রে এই যে এগ্রিকালচার প্রসেসে যে র মেটেরিয়ালগুলো ইউজ হয় এবং ইনপুটগুলো যেভাবে আসে, সেই প্রাইসের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখছি এটা প্রাইসটা যেন কোনোভাবে কেউ আর্টিফিশিয়াল প্রাইস, অর্থাৎ বেশ কিছু বিষয় পর্যবেক্ষণে রাখছেন এবং এভাবে ডিউটি করতে গিয়ে তো অনেকেই আক্রান্ত হচ্ছে। গতকালই আপনাদের একজন পুলিশ অফিসার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সেক্ষেত্রে জানতে চাচ্ছি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বা নিশ্চিত করে আপনারা কিভাবে কাজ করছেন? প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের বিষয়টিও চলে আসে, কারণ সেটি ঠিকমতো পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রথম যে সমস্যাগুলো আমাদের হচ্ছিল সেটা হলো এই যে প্রোটেক্টিভ গিয়ারগুলো আসতে, আপনারা জানেন প্রায় 2 লক্ষ সদস্যের আমাদের এই ডিপার্টমেন্ট, তো এখানে আসতে একটু সময় লাগছিল, পারচেজের বিষয় ছিল। তাই এইটা এখন আর কোনো সমস্যা না আমাদের, এই কারণে যে পর্যাপ্ত পরিমাণে আমাদের এটা স্টকে আছে, যারা ইউজ করছেন, এবং আমরা ভবিষ্যতে আরো 6-7 মাস 1 বছর এই গিয়ারগুলো সাপ্লাই দিতে পারবো। আর একটা প্রবলেম ছিল, এই গিয়ারগুলো পেয়েছে বাট এটা কিভাবে ব্যবহার করতে হবে কার্যক্ষেত্রে তাদের এই ট্রেনিংটা ছিল না। তো অলরেডি এই ট্রেনিংগুলো দেওয়া হয়েছে। আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অলরেডি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রিগার্ডিং দ্য প্যান্ডামিক সিচুয়েশন, প্যান্ডামিক পুলিশিং যেটা আমরা বলি, এইটা সরবরাহ করে দিয়েছেন। তা উই আর নাও কনফিডেন্ট এনাফ টু পারফর্ম আওয়ার ডিউটি অ্যান্ড এভরিবডি ইজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট টু ডু দেয়ার ডিউটিজ অফ দেয়ার ওন। তাই এই বিষয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি। এবং আমরা যে জনসাধারণকে প্রথম দিকে যে একটু কষ্ট হয়েছে তাদেরকে কনভিন্স করা বা এই যে এইভাবে চলতে হবে সুরক্ষা সামগ্রী পরে যত না কষ্ট হচ্ছিল, এখন সেই কষ্টটা আমাদের খুব একটা নাই। সেই সাথে আমাদের ফোর্স যাতে ভালো ফুডিং পায়, সেই ক্ষেত্রে আমরা ইমিউনিটি বুস্ট আপের জন্য যে মেডিসিনগুলো সেটাও প্রচুর পরিমাণে সাপ্লাই আসছে এবং তাদেরকে এটা দিচ্ছি যাতে তারা মেন্টাল এবং ফিজিক্যালি ফিট থাকতে পারে। জনাব খন্দকার নুরুন নবী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে। আজ এই মামলার অভিযোগ গঠন করা হয়। 10 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ। এদিকে টেস্ট জালিয়াতির অভিযোগে জেকেজির সিইও আরিফুল ও চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সহ 8 আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী।
বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র মামলা হয়। শুনানি শেষে এই মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। শাহিদের উপস্থিতিতে বিচারক অভিযোগ পড়ে শোনান, তবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানি শেষে 10 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। নিশান এক্সট্রেল গাড়ি জিপ, সেই জিপের ভিতরে তার দেখানো মতো এই অস্ত্রটা উদ্ধার হয়। আমরা অবশ্যই প্রমাণ করব, সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলা প্রমাণ করব। এই মামলার সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর। যেখান থেকে অস্ত্র উদ্ধার হয় সেটা পাবলিক প্লেস ছিল, মাননীয় আদালত বলেছি। সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না। তাই এই ধারায় আসামি শাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই। এদিকে জেকেজির করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী কামাল হোসেন। কিভাবে প্রতারণার শিকার হয়েছেন সেটি আদালতকে জানান তিনি। এ সময় আসামিপক্ষ সময় বাড়ানোর আবেদন করলে তা খারিজ হয়। জাস্টিস এত দ্রুত না হয়ে আমাদের একটা ডিফেন্স করার সুযোগ অ্যাটলিস্ট দেওয়া উচিত, যে আমাদের যে ডকুমেন্ট আছে সেটা আমাদের দেওয়া হোক, আমাদের মামলায় কী আছে সব কিছু আমরা দেখতে চাই, দেখে তারপরে আমরা ডিফেন্সে যাব। আমাদের হাত পা বেঁধে আমাদের যদি এইভাবে দেওয়া হয় তাহলে তো আর আমরা কোনো কিছু করতে পারবো না। যেহেতু সেন্সিটিভ মামলা, এই মামলাগুলি যেহেতু আমাদের সময় আছে হাতে, আমরা কেন এটা দেরি করব? যত দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় সেটা সবার জন্যই মঙ্গল। আমাদের কথা হলো যে মামলা নিষ্পত্তি হওয়া দরকার, কিন্তু তাই বলে যে মামলা যে তারা ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হবে, কথা ঠিক না। এ মামলায় আগামী 3 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় মারা গেছেন 2 জন, আক্রান্ত হয়েছেন আরও 74 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 795টি নমুনা পরীক্ষায় 74 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত মোট 75,813 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 16,762 জন পজিটিভ, মারা গেছেন 267 জন। বিভিন্ন হাসপাতালে বর্তমানে আইসোলেশনে আছেন 143 জন। এছাড়াও হোম আইসোলেশনে আছেন 725 জন। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার হার কমলেও বন্দরনগরীর কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারগুলোতে রোগী ভর্তির পরিমাণ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন সামনেই করোনার সেকেন্ড ওয়েভ। স্বাস্থ্যবিধি না মানলে আসন্ন শীত মৌসুমে এই পরিস্থিতি আরও কঠিন হবে বলে শঙ্কা তাদের। বন্দরনগরীর সার্বিক চিত্র দেখলে বোঝার উপায় নেই এখন করোনাকাল চলছে, সব যেন আগের মতোই স্বাভাবিক। প্রথম দিকে নমুনা পরীক্ষার জন্য ভিড় থাকলেও ধীরে ধীরে কমেছে তা। পরীক্ষা কমায় শনাক্তের সংখ্যাও তুলনামূলক কম। পরিসংখ্যানে করোনা রোগীর সংখ্যা কমছে মনে হলেও বাস্তব চিত্র ভিন্ন। চট্টগ্রামে কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারে গত কয়েকদিন ধরে আবার বেড়েছে ভর্তির চাপ। আমাদের এখানে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতিদিন 4-5 জন করে প্রতিদিন রাতে এসে ভর্তি হচ্ছে, যাদের অক্সিজেন সাপোর্ট দরকার, যারা বাসায় এই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আগে গড়ে 1200 থেকে 1400 নমুনা পরীক্ষা হলেও বর্তমানে তা নেমেছে অর্ধেকে। তবে সবকিছু খুলে দেয়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় সেপ্টেম্বরে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে বলে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসকদের। আবার কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এবং আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, পৃথিবীর অনেক দেশেই সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। আমাদের দেশেও এটা সেপ্টেম্বর থেকে হয়তো শীতের মাঝামাঝি যে কোনো সময় কিন্তু এই সেকেন্ড ওয়েভ চলে আসতে পারে। বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ধাপের সংক্রমণ হতে পারে আরও প্রাণঘাতী, ফলে আসন্ন শীত মৌসুমে বাড়বে ঝুঁকি। বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, মানুষের মিশ্রণ অনেক বেড়েছে। এগুলো ছোট ছোট ওয়েভ থাকবে, কিন্তু অনেক বড় ওয়েভ এই মিশ্রণ এবং এর জন্য হবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু শীতকাল আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 17,000, মারা গেছেন 250 জনেরও বেশি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য চট্টগ্রাম আইসোলেশন সেন্টারকে 5 লাখ টাকা অনুদান দিয়েছে কাশেম নূর ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরীর পক্ষে আইসোলেশন সেন্টারের মুখপাত্র জিনাত সোহানের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় পার্টির নেতা শফিকুল আলম চৌধুরী। এ সময় তারা বলেছেন, করোনার প্রকোপ শুরুর পর থেকেই আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ, খাবার সরবরাহ করে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা চট্টগ্রাম আইসোলেশন সেন্টার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
করোনার কারণে গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে দাবি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিলস আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানিয়েছেন, কর্মীদের নিরাপদ রাখতে মালিক পক্ষকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করতে হবে। ঝুঁকি মোকাবেলায় মাস্ক ব্যবহার, হাত ধোয়া, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, শুরুতেই কয়েকটি গার্মেন্টস স্বাস্থ্যবিধি মেনে চললেও দিন দিন তা কমে আসছে। শ্রমিকদের পেশার সুরক্ষা ও ঝুঁকি ভাতা নিশ্চিতের দাবিও জানিয়েছেন বক্তারা। এবারে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের খবরে, শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। আজ মিরপুর হোম অফ ক্রিকেটে ঘাম ঝরিয়েছে প্রায় 14 জন খেলোয়াড়। করোনা সংক্রমণ এড়াতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগে ভাগ হয়ে অনুশীলন করে টাইগাররা। এমনকি প্রতিদিনের মতো সময়ও ভিন্ন ছিল ক্রিকেটারদের। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া দলের সব খেলোয়াড় নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েই দলের একাদশে জায়গা করে নিতেই নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। আবার 24 ঘন্টায় 6000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3.25 লাখের মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-19-এ মোট মৃত্যু 8,30,000 ছুঁই। মোট আক্রান্ত 2,43,00,000-এর বেশি মানুষ। বুধবার দিনের সর্বোচ্চ প্রায় 1250 মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি 1,84,000-এর মতো। আক্রান্ত 60 লাখ। 1100 মানুষ মারা গেছে ব্রাজিলে। মোট 1,18,000 মানুষ মারা গেছে এ নিয়ে, এবং আক্রান্ত 37 লাখ। ভারতে একদিনে আবারও 1000-এর বেশি মৃত্যুতে মোট প্রাণহানি 61,000 ছুঁই। কয়েকদিনের ধারাবাহিকতায় রোগী শনাক্তে এদিনও শীর্ষে ছিল দেশটি। রেকর্ড 76,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। মোট আক্রান্ত 33 লাখের বেশি মানুষ। মেক্সিকোতে 62,000 ছাড়িয়েছে মৃত্যু। আক্রান্ত 6.25 লাখ মানুষ। প্রায় 300 করে মৃত্যুর রেকর্ড করেছে কলম্বিয়া, আর্জেন্টিনা। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় সবচেয়ে প্রাণঘাতী ফ্লু মৌসুমের মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে গোটা বিশ্ব। এমন আভাসের প্রেক্ষিতে সাধারণ ফ্লুর টিকা নিশ্চিতের তাগিদ দিয়েছেন মার্কিন স্বাস্থ্যবিদরা। এদিকে করোনার দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদনের তৎপরতা শুরু করেছে রাশিয়া। আর ভারতে স্বল্প পরিসরে শুরু হয়েছে অক্সফোর্ডের পরীক্ষামূলক ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে ভারতে। দৈনিক মৃত্যু 1000-এর ওপর। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো পুনের ভারতী বিদ্যাপীঠ হাসপাতালে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় এবং সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া উৎপাদিত ভ্যাকসিনটির প্রথম ডোজ নিয়েছেন 2 স্বেচ্ছাসেবক। পর্যবেক্ষণে থাকবেন 7 দিন। করোনা ভাইরাস এবং এর অ্যান্টিবডি দুটো পরীক্ষাতেই পজিটিভ হননি এমন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শরীরে টিকা প্রয়োগের আধ ঘন্টার মধ্যে তারা বাড়ি চলে যান। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিচ্ছে কিনা তা জানতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। করোনার প্রতিষেধক হিসেবে বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদনের মাস না পেরোতেই দ্বিতীয় ভ্যাকসিনের কাজে অনেকটা এগিয়ে যাওয়ার দাবি রাশিয়ার। সরকার পরিচালিত ভেক্টর ইনস্টিটিউটের গবেষণালব্ধ এপিভ্যাক করোনা ভ্যাকসিনটি পেপটাইড অ্যান্টিজেন ভিত্তিক। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রথম ভ্যাকসিনটি কিনতে 27টি দেশ আগ্রহ দেখিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে পারে। প্রথম 2 ধাপের সফল ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের কোনো রকম স্বাস্থ্য জটিলতায় পড়তে হয়নি। সব ঠিক থাকলে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র পাবে দ্বিতীয় ভ্যাকসিনটি। অন্যদিকে মার্কিন বায়োটেক মডার্নার দাবি, তরুণ কিংবা প্রবীণ সব বয়সীদের জন্যই সমানভাবে কার্যকর তাদের পরীক্ষামূলক টিকা। তবে কোভিড আর ফ্লুর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ মৌসুমের শঙ্কায় আপাতত ফ্লুর ভ্যাকসিন নিয়েই প্রস্তুত হচ্ছেন স্বাস্থ্যবিদরা। এবছর প্রাপ্তবয়স্ক ও প্রবীণদের কমপক্ষে 65% মানুষকে ফ্লু ভ্যাকসিন দেব। করোনার পাশাপাশি সাধারণ ঠান্ডা ও সর্দি জ্বরের ঝুঁকি কমাতেও মাস্ক পরা, শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে সবার বাড়তি সতর্ক থাকা উচিত। এদিকে কীটনাশক হিসেবে ব্যবহৃত রাসায়নিক সাইট্রোডিওল মানবদেহের বাইরে করোনা ভাইরাস মেরে ফেলতে সক্ষম ব্রিটেন ভিত্তিক ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনা পরিস্থিতি জানবা আরব আমিরাতের কি অবস্থা, সেখান থেকে আমাদের সাথে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ যুক্ত আছেন। রফিকুল্লাহ, কেমন আছেন আপনি? কারণ চীনা ভ্যাকসিনের যে 3য় ধাপের ট্রায়াল চলছিল সেটিতে তো আপনিও পরীক্ষামূলক এই ভ্যাকসিন শরীরে নিয়েছেন। আপনি সহ যত বাংলাদেশি এই ভ্যাকসিন শরীরে নিয়েছেন তাদের কি অবস্থা একটু জানিয়ে দেবেন।
বৃষ্টি, আপনি যেমনটা বলছিলেন আমিও নিয়েছি করোনা ভাইরাসের যে মূলক ভ্যাকসিনটা সিনোফার্মার আরব আমিরাতে আলহামদুলিল্লাহ তৃতীয় ধাপে চলছে। এটার পরীক্ষামূলক কার্যক্রম এ পর্যন্ত প্রাথমিকভাবে যারা নিয়েছেন অনেকে এই পর্যন্ত প্রায় দ্বিতীয় ধাপটা অতিক্রম করছে। কারণ আরব আমিরাতে যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আরব আমিরাত সরকারের পক্ষ থেকে গিফট সামগ্রী রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ যে এ পর্যন্ত যারা এই ভ্যাকসিনটা গ্রহণ করছে, আমি সহ অন্যরা, আমারটা আমি নিজে বলতে পারি কোনো সাইড এফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সুস্থ আছে। আমি গত শুক্রবার নিয়েছি, আজকে প্রায় 1 সপ্তাহ অবধি হয়ে গেছে। আমার মতো আরও যারা নিয়েছে তাদের সাথে আমি আলাপ করছি, তারা জানিয়েছেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। কারণ আরব আমিরাতের যে ভ্যাকসিনটা প্রয়োগ করা হচ্ছে আগে সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে এটা প্রয়োগ করা হচ্ছে, যাতে করে বোঝা যাচ্ছে। কারণ আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটা মানুষকে যারা ভ্যাকসিন নিচ্ছে তাদেরকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ রাখতে, একটু সর্দি কাশি একটু তাপমাত্রা বেড়ে গেলে সাথে সাথে যোগাযোগ করতে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যাতে করে কোনো সমস্যা হবে না বলে মনে করছি। অর্থাৎ পর্যবেক্ষণের মধ্যে আপনারা আছেন এবং ভালো আছেন। অনেক ধন্যবাদ রফিকুল্লাহ বিস্তারিত জানানোর জন্য। মহামারীর প্রভাবে মারাত্মক সংকটে বিভিন্ন দেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজের সুযোগ বন্ধ, অথচ নির্ধারিত সময় টিউশন ফি দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে। জীবনযাত্রার ব্যয় না মেটাতে পেরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরছে লাখ লাখ শিক্ষার্থী। এতে একদিকে যেমন হুমকিতে তাদের শিক্ষা জীবন, অন্যদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে নামকরা সব বিশ্ববিদ্যালয়গুলো। অস্ট্রেলিয়ায় 2 বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের মাঝপথে নিজ দেশে ফিরছেন চীনা নাগরিক ছ্যাং ইউন আর তার বন্ধু। করোনার দাপটে কাজের সুযোগ নেই, এরই মধ্যে দিতে হচ্ছে চড়া টিউশন ফি, অন্যদিকে জীবনযাত্রার ব্যয়। সব মিলিয়ে অসম্ভব হয়ে পড়েছে অস্ট্রেলিয়ায় বসবাস। তাই প্রতিদিনই স্বপ্নের দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বহু বিদেশি শিক্ষার্থী। গত সেমিস্টারের সব ক্লাস অনলাইনে করেছি। ক্লাসরুমে যেতে না পারাটা হতাশাজনক। প্রফেসরের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয় না। এখানে জীবনযাপন খরচ অনেক বেশি। চীনে ফেরত গেলেও অনলাইনে ক্লাস করা যাবে, পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে। অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 30% বিদেশি। এদের বিপুল অংশ দেশটি ছাড়তে শুরু করায় চলতি বছরই 200 থেকে $350 কোটি রাজস্ব হারাতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। ঘাটতি পুষিয়ে নিতে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এনএসডব্লিউ, মোনাশ ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান। 144 দেশের শিক্ষার্থীরা অধ্যয়নরত এদেশে, বেশিরভাগই চীনের। বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় উৎস বিদেশি শিক্ষার্থীদের বেতন। 6 মাসের বেশি হয়ে গেল নতুন শিক্ষার্থীরা আসতে পারছে না। আগামী 4 বছরে প্রায় $1600 কোটি রাজস্ব হারাতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। প্রভাব পড়ছে আবাসন সহ সম্পর্কিত খাতগুলোতেও। এরই মধ্যে 30% কমে গেছে ভাড়াটিয়া শিক্ষার্থীদের হার। সেপ্টেম্বর নাগাদ 50% কমে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এই ভবনগুলো বিদেশি শিক্ষার্থী দিয়ে পূর্ণ থাকে। অনেক ফ্ল্যাটই খালি এখন। সেপ্টেম্বরের সেমিস্টার শুরু হলে 50% ফ্ল্যাট খালি হয়ে যেতে পারে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বহু আকাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশেও একই পরিস্থিতি। স্বাভাবিক সময়ে সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পেলেও করোনার প্রভাবে কর্মহীন যুক্তরাজ্যে অবস্থানরত লাখ লাখ বিদেশি শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে চলতি সেশনে ঝরে পড়বে অন্তত 30% বিদেশি শিক্ষার্থী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কোভিড-19 স্থূলকায় ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি 50% বেশি। করোনা ভাইরাসের ভ্যাকসিনও তাদের দেহে কম কার্যকর হওয়ার শঙ্কা রয়েছে। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে। বলা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অর্ধেকের বেশি মানুষ স্থূলতায় ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশের 4 লাখ রোগীর তথ্য বিশ্লেষণ করেই দেখা গেছে আইসিইউতে ভর্তি হওয়া 74% মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। অতিরিক্ত ওজনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সহ নানা জটিলতা সৃষ্টি হয় যা মানবদেহে করোনা ভাইরাসকে অপ্রতিরোধ্য করে তোলে। সাধারণ ফ্লুর ভ্যাকসিনের স্থূলকায় ব্যক্তিরা খুব একটা লাভবান হন না বলে করোনার ভ্যাকসিনেও একই রকম ফল মিলতে পারে বলে মত গবেষকদের। দর্শক, এর সাথে শেষ করছি এখনকার করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। নিরাপদে থাকবেন।